হ্যালো আমার ফ্যামিলি, আসসালামু আলাইকুম। কেমন আছো সকলে? আই হোপ তোমরা সকলে অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার ফ্যামিলি সকলে খুবই ভালো আছি। আমার না সকাল সকাল উঠে যে অভ্যেসটা সবসময়ের জন্য ছিল, সেই অভ্যেসটার জন্য লেগে পড়েছে। ঘুম থেকে উঠে কিছু করি না করি এসে কিন্তু সবার আগে রান্নার দিকে আমাকে ছুটে বেড়াতে হয়। কেন বলো তো? কারণটা কী জন্য বলো? কারণ হচ্ছে এটাই যে তোমরা তো সকলেই জানো যে সিরিন স্কুলে যায়, আর তোমাদের দাদা ভাই যেহেতু এখন এখানেই আছি বারাসাতে ভাড়া বাড়িতে। তো ভাড়া বাড়িতে থাকতে গেলে কি হয়, যখন ওখানে ছিলাম তখন তোমাদের দাদা ভাই সবসময়ের জন্য ভাত তরকারি নিয়ে যেতে পারতো না, কিন্তু যেহেতু এখানে কাছে সেই জন্য তোমাদের দাদা ভাইয়ের সুবিধা হয় ভাত তরকারিটা নিয়ে যেতে। তো সেই জন্য সকাল সকাল উঠে কিন্তু লেগে পড়ি রান্না করতে। আর আমার তো ওখানে জানালার দরজা খুব একটা ছিল না, ছোট্ট মতন একটা দরজা মানে জানালা ছিল। তাছাড়া সবসময় ঘরের দরজা বন্ধ করে রাখতাম কিছু মানুষদের জন্য। তো যাই হোক, ভাড়া বাড়িতে থাকলে সারাক্ষণ টেনশান আর টেনশান। গরিব সংসারের মধ্যে স্পেশালি যেটা হয়ে থাকে, আমরা গরিব মানুষরা ভাড়া ঘরে থাকলে মাসে যে অল্প টাকা ইনকাম সেটুকুনিও ভুলে যাই কিন্তু আমরা। কারণ কি বলতো, মানুষ না এমনি ভাড়া ঘরেতে থাকে না, ভাড়া ঘরেতে মানুষ থাকে কিছু কারণে, কিছু অসুবিধার কারণে। তো মানুষ সব কিছুতে সুবিধা নয়। তো এই কালো বালতিটা আমি পেয়েছি সিম চেঞ্জ করে। তো দেখো, কালো বালতিটা পেয়ে কিন্তু আমি কিন্তু বেশ ভালোই খুশি। কারণ কি বলো, আমার না এখানে পানিটা যেহেতু আয়রন পানি, আমি স্টিলের বালতিগুলো ব্যবহার করছি। তো সেই জন্য করে আমি পানিটা মানে বালতিটা, কালো বালতিটা পেয়ে তো আমি বিশাল খুশি, কারণ আমার এটা কাজে দেবে। আর তোমাদের কাদের কাদের এইরকমই হয় অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। রান্না করতে গিয়ে রান্নাঘরে যা তা ব্যাপার করে দিই, আর বলো না। প্রতিবারে যখন রান্না করি, আমার রান্নার ঘর তো নয়, এটা যেন মনে হয় সেই চিড়িয়াখানার মতন এই অবস্থা হয়ে যায়। তো যাই হোক, আমি কিন্তু শেষমেশ দেখো এপারটা রান্নাঘরটা গুছিয়ে নিচ্ছি। আর অনেক বাসন থালা পড়েছে যেন, যেহেতু কালকে রাত্রেবেলা বাসন থালা ছিল, আর সঙ্গে এদিকে এখন যেহেতু রান্না বান্না করছি তার সঙ্গেও কিছু মানে থালা বাসন পড়ে গেছে। তো যাই হোক, চলো আমি রান্নাটা করে নিই। আজকে রান্না করব সোয়াবিন আলুর তরকারি। তো সোয়াবিন আলুর তরকারিটা হয়তো রান্না করতাম না, তোমাদের মানে আমাদের ছোটোবাবু আর বড়োবাবু সোয়াবিন খেতে খুবই ভালোবাসে, সেই জন্য করে সোয়াবিনটা করা। আর সোয়াবিনটা আমার কিন্তু খুব একটা ভালো লাগে না। আর শরীরটা না খুবই খারাপ, তোমরা গলার সাউন্ড শুনে অবশ্যই বুঝতে পারো। এখানে মানে দাঁতের যন্ত্রণাটা প্রায় কমে গিয়েছিল, কিন্তু আমি যে বাড়িতে গিয়েছিলাম পুরাতন বাড়ি এখানের থেকে পুরাতন বাড়ির ঠান্ডাটা অনেক বেশি। যেহেতু ওটা পাড়া গ্রামের মধ্যে চারিদিকে বাঁধা, আর এখানে তো মানে ফাঁকা জায়গা কিছু নেই। তো সেই জন্য করে, আর তোমাদেরকে একটা বিষয় বলি, এখানে আমি ছোটোবাবু না ঘুমোচ্ছিল, আর ঘুমাচ্ছে বলে আমি কিন্তু হুটপাট করে উঠে রান্না করছিলাম। হঠাৎ করে মানে কাজ করতে করতে সাইডে পিছন দিকে তাকিয়ে দেখলাম ছোটোবাবু আমার পিছন দিকে তাকিয়ে আছে। ও খালি গায়ে ছিল বলে আমি ভিডিওটা ডিলিট করে দিয়েছি, নাহলে তোমাদেরকে অবশ্যই দেখানো যেত, যেহেতু ক্যামেরার সামনেই হয়েছে বিষয়টা। তো আমি যখন এদিকে আর কি ওকে নিয়ে, হ্যাঁ ও উঠে গেছে, পিছন দিকে তাকিয়ে দেখলাম যে ও উঠে দাঁড়িয়ে আছে। তা আমি কি করলাম, ওকে একটু আদর করলাম, করে বললাম বাবু তুমি একটুখানি ঘুমাও, আমি আবার একটু পরে এসে তোমার সঙ্গে গল্প করবো, ততক্ষণ ভাত আর তরকারিটা দেখে আসি। তার মধ্যে ও যে বিছানার মধ্যে শুয়ে দিয়েছি, কখনো এটা হয়নি। যেহেতু আমার মেয়ের এই বয়স 3 বছর মতন বয়স, তো আমার লাইফে ফার্স্ট আমি এরকম ধরনের কিছু একটা দেখলাম আমার বাবুর ক্ষেত্রে স্পেশালি। তো ও যে তাড়াতাড়ি ওইভাবে ঘুমিয়ে পড়বে জানি না। আমি তো এবারে রান্না করতে ব্যস্ত। 5 মিনিট পরে সিরিন আমাকে বাথরুমে এসেছিলো, এসে আমাকে বললো মাম্মা তুমি জানো বনু কী করছে? তাহলে কেন, বনু খেলা করছে, তোকে জ্বালাতন করছে? তা বললো না, বনু জ্বালাতন করছে না, বনু ঘুমিয়ে পড়েছে। ও যখন আমাকে বলেছে আমি তো পুরোপুরি অবাক হয়ে গেছি। আমি ছুটে দেখতে গেলাম সত্যি আমার বাচ্চাটা আবার ঘুমিয়ে পড়েছে। তো আমি এটা ভেবে এত খারাপ লাগছিল যে ওইভাবে তো কখনো ঘুমিয়ে পড়ে না। ও যতই অসুবিধা হোক না কেন উঠে পড়ে, তারপরে ঘুম থেকে উঠে কিছুক্ষণ কাঁদতে থাকে। আর আজকে ঘুম থেকে উঠে একদমই কাঁদেনি, পুরো ঠান্ডা নীরব বাচ্চার মতনই ছিল। আর যেই শুয়ে দিয়েছি সেই 5-10 মিনিটের মধ্যে আবার ঘুমিয়ে পড়েছে। এটা কেমন একটা ব্যাপার আমার কাছে লেগেছে। তো যাই হোক, সকালবেলা টাইমটা এতটাই ব্যস্ত থাকি হাজার কাজের মধ্যেও, হয়তো হ্যাঁ ভাড়া বাড়ি নিয়ে আছি, অনেকটাই সুখে আছি, অনেকটাই ভালো আছি, সব দিক থেকে সুবিধা, সব দিক থেকে সব কিছু ঠিক আছে। কিন্তু তবুও গরিব মানুষের ক্ষেত্রে না একটা জিনিস যেটা হয়ে থাকে, যারা ভাড়া বাড়িতে থাকে তারা খুব ভালোভাবে এই জিনিসটা বলতে পারবে কিংবা বুঝতে পারবে
মাসের শেষে থোক একটা টাকা যখন বের করতে হয়, যে কোনো মানুষেরই খুব কষ্ট হয়। তো যাই হোক, আমাদের মনের মধ্যে ঠিক এটাই চলছে যে মাসের শেষে গিয়ে কিংবা মাসের প্রথমের দিকে গিয়ে যে টাকার অ্যামাউন্টটা ঘরের জন্য বের করতে হবে, এটা যেন থাকলে যদি আমি আমার নিজের বাড়িতে থাকতাম তখন হয়তো এটা আমার বের করতে হতো না। কিন্তু কি বলবো বলো, পরিস্থিতি এমন জায়গায় দাঁড় করিয়ে দেয়, সেটা আর উপায় নেই। পরিস্থিতির সঙ্গে সঙ্গে কিছু কিছু মানুষের জীবনে অনেক অনেক পরিবর্তন চলে আসে। তো আমার জীবনে সেম একইভাবে অনেক পরিবর্তন চলে এসছে। আর আজকে কি হয়েছে জানো তো, সকালবেলা উঠে মাত্র রান্নাটা করব, আর দাঁতের তো অনেক যন্ত্রণা করছে। সকালবেলা করে দাঁতের যন্ত্রণা করে কিংবা রাত্রেবেলা করে দাঁতের যন্ত্রণা করে। তো পানি টানিগুলো খুব কমই ঘাঁটতে ইচ্ছা করে, কিন্তু কি করব বলো। তোমাদের দাদাভাই কিছুটা হলেও আমাকে হেল্প করে দেয়। মারা তো এখানে আছে, মা, আমার মেজো বুবু, ওরা সবাই এখানে আছে, একটু হলেও আমাকে হেল্প করে দেয়। তাছাড়া কি বলতো, শুধু এলো তরকারি করলেও হয়তো একদিন শুধু রান্না করলাম আলু ছানা, তারপরে ডাল করলাম, সেদিনও মা তরকারি দিয়ে যায়, মেজো বুবুও তরকারি দিয়ে যায়। আর আমি সোয়াবিনটা সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে নিয়ে একটু ভালোভাবে রসটা বের করে নিয়েছি, পানিটা, আর তেলে একটু ভেজে নিয়ে রান্নাটা করে নেব। তো একদিকে রান্না হচ্ছে, একদিকে বাসন থালা মাজা হচ্ছে। আর সত্যি কথা বলতে ওখানে থাকলে একটু হলেও কি বলতো, সকালবেলা নাস্তা পানিটা খাওয়ার সুযোগ পেতাম। এখানে নাস্তা পানি খাওয়ার জন্য অনেক কিছু আছে, কিন্তু সময়ের অভাবে কিন্তু আমি বেশিরভাগ সময় সকালবেলা নাস্তা পানিটুকু আমার খাওয়া হয় না। কারণ কি বলো, সকালবেলা উঠে রান্না বান্না করা, আর আবার সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, ছোটো বাবুকে নানিমার কাছে রেখে সিরিনকে স্কুলে দিয়ে আসতে হয়, আবার সিরিনকে গিয়ে স্কুল থেকে নিয়ে আসতে হয়। অনেক টাফের ব্যাপার এটা আমার জন্য। স্পেশালি তোমরা যদি অনেকে আমাকে হয়তো কমেন্ট করতে পারো তাহলে আগে কিভাবে করতে। আগে কিন্তু এর থেকে কাজ কিন্তু আমার ওই বাড়িতেই ছিল, পুরাতন বাড়িতে, এখন তো ভাড়া বাড়ি যেহেতু, তো ভাড়া বাড়িতে কিন্তু আমার কাজের চাপটা অনেক কম, কিন্তু তারপরেও নিজের খাওয়ার সময়টুকু বের করতে পারি না। কেন বলো দেখিনি? কারণ ওখানে তো গাড়ি এসে সিরিনকে নিয়ে চলে যেত, তার মাঝখানে ঘরে এসে একটুখানি হলেও খেয়ে নিতে পারতাম। আর এখানে খাওয়ার সময়টুকু পায় না, যেহেতু সকালবেলা উঠে রান্না করে তারপর এদিকে ছোটো বাবুকে রেডি করি ওর নানিমার কাছে দিয়ে, আবার সেই মাঝখানে সিরিনকে নিয়ে বড় বাবুকে নিয়ে আমি চলে যাই স্কুলে। ওকে স্কুলে দিয়ে এসে মায়েদের ওখান থেকে আমার ছোটো বাবুকে নিয়ে এসে ঘর দর ঝাঁট দিয়ে বাসন থালা মেজে গোসল করে ছোটুকে খাইয়ে চলে যাই সিরিনকে নিয়ে আসতে। আবার সিরিনকে নিয়ে এসে ছোটো বাবুকে ঘুম পাড়িয়ে তারপরে কিন্তু বড়োবাবুকে ভাত খেতে দিই। বড়োবাবু ভাত খায়, আর একদিকে ওর মতন খেয়ে নেয়, আমিও দুটোকুনি ওর সঙ্গে খেয়ে নিই। ছোটোবাবুকে ঘুম পাড়িয়ে তবে আমি ভাত খাই কিন্তু। আর তো এদিকে ছোটোবাবুকে যখন খাইয়ে দিই, সিরিনকে যখন খাওয়াই তখন তার মাঝখানে আমিও দুটোকুনি খেয়ে নিই, কারণ ও তো সেই খায় 4টের সময়, আমিও 4টের সময় খাই। তো মানুষের শরীরে কী অবস্থা দেখো, আমাদের কিন্তু কোনো একটা শিওর নয়, আর আমাদের রোগ হবে না বা কেন, আমরা ঠিক সময় মতন খাই না। সংসারে জ্বালাই পড়ে আমাদের খাওয়া দাওয়া, ঘুম, তারপরে হাফ জিনিসপত্র, শখ শান্তি সবই চলে গেছে। কি ধরনের সংসার বলো তো। অনেকে আবার আছে সংসারের মধ্যে থেকেও তাদের সব কিছুটা তারা বজায় রেখে যায়। সত্যি কথা বলতে অনেকে আছে যে কাজের লোক এসে কাজ করে দিয়ে যায়, আর আমাদের তো তা নয়, আমাদের সংসারের কাজ কামগুলো আমাকে করতে হয়। আর এদিকে দেখো, আমি সুইটি ভিডিও কল করেছে, ভিডিও কল করে কথা বলছিল, আর সে একে দেখাচ্ছিল। আর আমার মেজো বুবুরও একটা চ্যানেল আছে, আগেও বলেছি। আমরা 3 বোনে একটা দিদিভাই কমেন্ট করেছে, তোমরা কি 3 বোনে সবই ভিডিও করো? হ্যাঁ গো, আমরা 3 বোনে সবই ভিডিও করি। আমি তো এখানে ভিডিও করি, আর আমার বড় বুবু জাপানে থাকে, তারও একটা চ্যানেল আছে, তোমরা পারলে দেখবে। আমারও আমার বুবু আসে কমেন্ট করে, তোমরা যাবে গিয়ে ভিডিওতে ঘুরে আসবে। আমার মেজো বুবুও ভিডিও করে। তো আমরা 3 বোনে সবই ভিডিও করি। তোমাদের ভালোবাসা, তোমাদের দোয়াতে কিন্তু আজকে এতটা দূরে আসতে পেরেছি। আর ভাত আমার হয়ে এসছে, আর গ্যাসের এটা কোথায় পড়ে গেছে আনতে আনতে, আর তোমাদেরকে কি বলবো। সেই জন্য করে এখন ওইভাবেই চালাচ্ছি। আর এদিকে ভাতটা হয়ে এসছে, যেহেতু গ্যাসটা বন্ধ করে দেবো, বাসন থালাগুলো মেজে আগে জায়গাটা ক্লিয়ার করে নিই, তারপরে ভাতের ফ্যান ঝাড়বো। তারপরে আবার কি হয়েছে জানো, অফিস থেকে আজকে সারাদিনে শুধু ফোনের উপরে ফোন, এত ফোন আসছে, লাস্টে বিরক্ত হয়ে গেছি। গিয়ে আমি নিজে থেকেই বারবার বলে ফোন আসছে, আর কারোর ফোন রিসিভ করবো না।
তো যাই হোক, ওপারের আমি রান্না করছি, ভাত হয়ে গেছে যেহেতু আমি এপারে চলে এসেছি রান্নাঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে। যেহেতু রান্নাঘর জায়গা মানে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে তো একদমই হবে না। আর আমি না আমার রান্নাঘর জায়গাটা সবসময় যেটা ইউজ করে থাকি সেটাই পরিষ্কার পরিচ্ছন্ন করতে আমার খুব ভালো লাগে। আর ওপারে কিন্তু ভাত হয়ে গেছে, তরকারিটা বাকি আছে। আর আমি কিন্তু এপারে একটা কাপড় ভিজিয়ে নিয়ে নেবো, তক্তপোষটা একটু মুছে নেবো। কেন বলো? কারণ ভাত তরকারি রাখি, ছোটোবাবু বড়োবাবু মাঝে মাঝে এখানে এসে খেলা করে, নিজেরা একটু বসি, সেই জন্য যেসব জায়গাগুলো নিজেরা ইউজ করে থাকি সেগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা অনেক ভালো। তো দেখো আমি কিন্তু এই পাটটা আর কি গুছিয়ে নিলাম, আর এই পাটটা প্রায় আমার হয়ে গেছে। যে কোনো জিনিস একটু মন দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে তার সৌন্দর্যটা ঠিক অন্যরকমই লাগে। এখনও কিন্তু ভাড়া ঘরে সব জিনিসটা আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে উঠতে পারিনি কিংবা গুছিয়ে উঠতে পারিনি। যতটুকু পারি ঠিক ততটুকু করার চেষ্টা করি। আর এদিকে দেখো কি অবস্থা, ছোটোবাবু কিন্তু এখনও ঘুমাচ্ছে। তার মাঝখানে যতটা পারি ততটা আমি কাজ সেরে নিই। যেহেতু আমার দেখার লোক নেই, আমি অনেক কষ্ট করে আমার দুটো বাবুকে বড় করেছি। সত্যি কথা বলতে আমি সবসময় চেষ্টা করি যে ওদেরকে যেহেতু দেখার কেউ নেই, আমি মা যেভাবে চোখের মধ্যে রাখবো, মানে ভালোবেসে যেমন করে কোলের মধ্যে ঢুকিয়ে রাখবো, আর কেউ সেরকম পারবে কিনা জানি না। তো যাই হোক, আমি কিন্তু সিরিনকে স্কুলে দিয়ে চলে এসেছি। এসে এদিকে দেখো বিছানাটা তুলবো, পর্দাগুলো সরিয়ে নিলাম। তার মাঝখানে আজকে আরও একটা কাণ্ড হয়ে গেছে। ছোটোবাবু একটা বেলুন, তোমরা খেয়াল করবে, এটা অনেকক্ষণ ধরেই কাঁদছে। তো একটা বেলুন খোলা ছিল, তো সেই বেলুনটা নিয়ে বিছানার উপরে উঠে কী যে হলো আর তোমাদেরকে বলবো। যখন কাঁদবে বাকিটা তখন তোমাদেরকে বলবো। তো চলো বিছানাটা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বিছানাটা গুছিয়ে নিই। আর আমার এখন মনে পড়ছে আর এত হাসি পাচ্ছে আর কি বলবো তোমাদেরকে। তো আমি এপারে যখন বিছানাটা গোছাচ্ছি, ও কিন্তু খুবই জ্বালাতন করছে। সিরিন থাকলে কিন্তু এতগুলো জ্বালাতন করে না, কারণ সিরিনের কাছে রেখে দিলেও অনেকটা শান্তি, অনেকটা নীরবই থাকে, অনেকটা ভালো থাকে। তো দেখো আমি কিন্তু এপারে ঘরটা, আমার বিছানাটা গুছানো কমপ্লিট হয়ে গেছে। আর আমি না রাত্রেবেলা করে মাথায় রুমাল টুপি দিয়ে ঘুমাই। মাথায় রুমাল টুপি দিয়ে ঘুমালে যেহেতু আমার দাঁতের ব্যথা, ঠান্ডা লাগার অসুবিধা আছে, ঠান্ডা লাগে অনেক ক্ষেত্রে। তো দেখো আমি কিন্তু বিছানাটা গুছিয়ে নিলাম। ও চলে গিয়েছিলো বেলুনটা আনতে। এবারে দেখো কি হয়, এবার বাকিটা ইতিহাস। কারণ হচ্ছে তোমরা এর মধ্যে দেখলেই বুঝতে পারবে, এত কথা বলা শিখেছে ধারণার বাইরে। ওই যে আমাকে বারবার এটা ওটা বলার চেষ্টা করছিল, যেহেতু আমি ওর সব কথাই কান দিই না। আর দরজাগুলো বন্ধ করার চেষ্টা করছে। ও মনে মনে করছে যে মাকে বলবো, আবার মাকে বললে যদি মা কাঁদে। তো যাই হোক, কিংবা মা কাঁদবে, আমি না মিছিমিছি ওর সঙ্গে সঙ্গে আমি নিজেও কাঁদি। কেন বলো তো, ও যখন একটু ওলট পালট করে মিছিমিছি দুটো চোখে আঙুল ঢুকিয়ে দিয়ে চোখ থেকে পানি বের করে ওকে ফোনটা চালিয়ে দেবো বলে যাচ্ছিলাম। আর ওই যে দেখো বেলুনটাকে ফুঁক দিতে গিয়ে নিচে পড়ে গেছে। ওই দেখো এবারে কান্না তার, কি দেখো বেলুনটা পড়ে গেছে বলে তার কান্না কত। আমি ফোনটা দেখিয়ে বলছি ফোন দেখ, কিন্তু ফোন দেখবে না। এই যে হেকাতে হুজ্জুতে একেবারে আর কি বলবো। তো এবার বেলুনটা পড়ে গেছে বলে কান্না কি। আর আশেপাশে প্রতিবেশীরা এমনভাবে দেখছি যখন ও কান্না করছে। আর কি বলবো, অনেক রকমভাবে বুঝিয়ে পাচ্ছি না। ওকে বললাম যে বাবু একটু বসো, আমি ঘরটা একটু ঝাঁট দিয়ে দিই। এই বেলুনটা তোমাকে খুলে দিচ্ছি না, এই বেলুনটা হবে না, ওই বেলুনটাই দিতে হবে, ব্লু কালার বেলুনটা। তো ব্লু কালার বেলুনটা খুঁজে বেড়াচ্ছিলাম, না আমার ওই বেলুনটাই দরকার। ওই বেলুনটা ভেসে চলে গেছে অন্য কোথাও। তো অনেক জেদ করছে শুধু বেলুনটা পড়ে যাওয়ার জন্য। আর সঙ্গে ওকে এটাই বুঝিয়ে দিলাম যে যখন তখন এপারে জানালার কাছে আসবি না, কোনো কিছু নিয়ে টানাহেঁচড়া করবি না, যেহেতু পিছনে একটা বড় পুকুর আছে, তোমরা এই ভিডিওর মধ্যে দেখতে পাবে। তো ও যখন ওটা নিয়ে খেলা করছে, ওকে বোঝালাম যে বাবু এরকমই করবে না, কারণ ওই জিনিসটা হারিয়ে গেলে কিন্তু তুমি দ্বিতীয়বার জিনিসগুলো আর পাবে না। বাই চান্স হয়তো কোনো দিনের জন্য ওর ইচ্ছা হলো ফোনটা নিয়ে একটু খেলা করতে, তখন যদি ফোনটা জানালার ধারে নিয়ে আসে, তখন যদি ফেলে দেয়, ব্যাস গেল, আর তো কোনো কথাই নেই। তো যাই হোক, ও কিন্তু আমি ওকে অনেকক্ষণ ধরে বুঝিয়ে শেষমেশ একটুখানির জন্য হলেও লাইনে আনতে পারলাম। আর কি বলো তো, ও না আমার ছোটোবাবুর ব্যাপারটা আমি তোমাদেরকে বলি। ছোটোবাবু সিরিন, ওরা যেহেতু এক জায়গায় থেকেই বড় হয়েছে, সারাদিন রাত ঘর থেকে মোটেই বের হতো না। আর এখানে তো তবু একটু বেরোনোর সময় পায়।
একটু আধটু বেরিয়ে অনেক একটু আধটু কি বেশ ভালোই, কারণ নানা নানি ঘরের কাছাকাছি আছে, মেজো আন্টি আছে। বেশিরভাগ সময় কিন্তু দুজনে মিলে খেলা করে, দুজনে মিলে খুবই আনন্দ করে। তো ওরা যখন আনন্দ করে সত্যি আমার খুবই ভালো লাগে। কারণ কি বলতো, আমি তো মা, আমি সবসময়ের জন্য চাইবো যে আমার বাচ্চারা অন্তত শান্তিতে থাকুক। তো দেখো এদিকে কিন্তু চলে এসেছি, আমি ঘরটা ঝাঁট দিয়ে দিলাম আর ছোটো বাবুকে অনেক ঠান্ডা করলাম। করার পরে ফোনটা হাতে ধরিয়ে দিয়ে, বাবু একটুখানি খেলা করো, বাবু একটুখানি খেলা করো বলে চলে এলাম ঘরটা পরিষ্কার করে, আমার রান্নাঘরটা পরিষ্কার করতে। আর আজকে না মানি প্ল্যান্ট গাছে পানিটাও চেঞ্জ করব, যেহেতু মানি প্ল্যান্ট গাছের পানিটা 2 দিন হয়ে গেছে চেঞ্জ করা হয়নি। তো সেই জন্য করে আজকে মানি প্ল্যান্ট গাছে পানিটা চেঞ্জ করব। আর ঘরে একদম অল্প পানি, তোমাদেরকে বলছিলাম না পিছনে একটা বড় জঙ্গল, ওই যে বড় জঙ্গলটা তোমরা দেখতে পেলে তো, ওই জঙ্গলটার মধ্যে বাবু বেলুন ফেলে দিয়েছে, ছোট বাবু। তো যাই হোক, আমি কিন্তু এবারে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিছু ইঁটে কাটে ছিল সেইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে, আর আমাদের মানি প্ল্যান্ট গাছটা একটু পরিষ্কার করে নিলাম। কি বলতো, ঘরের পাশে থাকবে যেহেতু, ঘরের সঙ্গেই থাকবে জিনিসগুলো, একটু পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে না একদমই ভালো লাগে না। ননদের কাছ থেকে যখন নিয়ে এসেছিলাম তখন কিন্তু শিকড়ি ছিল, কিন্তু আমি এখন যে গাছগুলো পানি ওলট পালট করে রাখছি বলে তাতে এত শিকড় বেরিয়েছে, এত সুন্দর শিকড় বেরিয়েছে, আর তোমাদেরকে কি বলবো। তো আমি খুব যত্ন করি গাছপালায়, কিন্তু আগে তো পানির অভাবে করতে পারতাম না। তো যাই হোক, দেখো এপারে সেম একইভাবে কিন্তু আমি এপারে পানি মানি প্ল্যান্ট গাছটাও পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। আর তোমাদেরকে বলছি, তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এতগুলো ভালোবাসার সাপোর্ট সব কিছু দেওয়ার জন্য। আজ তোমাদের জন্য কিন্তু এত দূরে আসতে পেরেছি সব কিছু। তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের সকলের জন্য দোয়া করবেন যাতে আমরা নতুন ভাড়া বাড়িতে যাতে শান্তিতে থাকতে পারি, প্রতি মাসে অন্তত টেনশনটা হলেও একটু কম হবে, সেই দোয়াটা আমাদের জন্য করো। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এদিকে আমার গাছটা দেখো কত সুন্দর লাগছে, আমার কিন্তু বেশ লাগছে, আর নতুন পাতা গজিয়েছে দেখো। তো তোমাদের সকলের কেমন লাগছে সেটাও কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। সবাই সাবধানে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। খুদা হাফিজ।